সবশেষ 14 ম্যাচ এবং সেই 14 ম্যাচের পরিসংখ্যান, মানে আমি ওয়ানডের পরিসংখ্যানের কথা বলছি, 14 ম্যাচের মধ্যে বাংলাদেশ যে 10টাতে জিতেছিল এবং যেই 4টাতে হেরেছিল, আবারও 14 ম্যাচের মধ্যে বাংলাদেশ যেই 10টাতে জিতেছিল ওয়ানডেতে এবং যেই 4টা ম্যাচে হেরেছিল, 4 ম্যাচে হারা এবং 10 ম্যাচ জেতানো দলের ক্যাপ্টেন ছিলেন মেহেদী হাসান মিরাজ। এবং যেই আলোচনাটা আমি চলতি সপ্তাহে অনেকবার করেছি যে মেহেদী হাসান মিরাজ ইজ সাপোজ টু লুজ হিজ ক্যাপ্টেন্সি, সেটাই সত্য হওয়ার অপেক্ষায়, সেটা অফিসিয়াল হওয়ার অপেক্ষায়। আর মেহেদী হাসান মিরাজের সাথে অ্যাজ পার মাই ইনফরমেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়ালস যারা, তাদের আলোচনাও হয়ে গেছে রিগার্ডিং হিজ ক্যাপ্টেন্সি। মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের যে নেক্সট সিরিজটা হবে ভারতের এগেইনস্টে হওয়ার ভেরি মানে একটা ইম্পর্টেন্ট চান্স রয়েছে, সেই সিরিজ যদি হয় অথবা যদি সেখানটায় না হয় সাউথ আফ্রিকার এগেইনস্টে বাংলাদেশের নেক্সট ওডিআই মিশন হয়, হোয়ার এভার ইট ইজ, নো প্রবলেম, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকছেন না। ইটস অফিসিয়াল, জাস্ট অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন না থাকা এবং নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিয়াসলি বিবেচনা করেছে। পয়েন্ট নাম্বার 1, অ্যাওয়েতে মানে ঘরের বাইরে বাংলাদেশের পারফরমেন্স ওয়ানডেতে। ওই 14 ম্যাচের যে আমি পারফরমেন্সের কথা বললাম, যেখানটায় বাংলাদেশ দল 10টায় জিতেছে, 4টায় হেরেছে, ঠিক একইভাবে বাংলাদেশ যখন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে অ্যাওয়েতে খেলছে, বাংলাদেশের বাইরে খেলছে, তখন পারফরমেন্সটা টোটালি বিবর্ণ। সো বাংলাদেশের যেহেতু পরের ম্যাচেস গুলো, সিরিজ গুলো অ্যাওয়েতে রয়েছে, বাংলাদেশ সম্ভবত ইংল্যান্ডে গিয়ে শর্টার ভার্সন খেলবে আয়ারল্যান্ডের এগেইনস্টে, বাংলাদেশ দল সাউথ আফ্রিকার এগেইনস্টে খেলবে শর্টার ভার্সনে ওয়ানডেতে, বাংলাদেশ দলের বিশ্বকাপ রয়েছে সাউথ আফ্রিকায়। সো এই যে এতগুলো ঘটনা ঘটবে যেগুলো অ্যাওয়েতে, সেখানটায় অ্যাওয়েতে সাকসেসফুল না এরকম একজন ক্যাপ্টেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখতে চান না। পয়েন্টের জায়গা যেটা, সেটা হচ্ছে যে এই যে ডিসকাশন, এই ডিসকাশনে দুটা নাম খুবই অ্যাগ্রেসিভলি ডিসকাসড হয়েছে। একটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, একটা হচ্ছে লিটন কুমার দাস। এন্ড সবসময় মনে করা হচ্ছিল যে নাজমুল শান্ত ইজ গোয়িং টু টেক ওভার দ্য ক্যাপ্টেন্সি ফ্রম মেহেদী হাসান মিরাজ, যেমনটা নাজমুল শান্তর কাছ থেকে মেহেদী হাসান মিরাজ গ্রহণ করেছিল আমিনুল ইসলাম বুলবুলের ওই টেনরটা। বাট ঘটনা যা, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কনসিডারিং লিটন কুমার দাস অ্যাজ দ্য নিউ ওডিআই ক্যাপ্টেন and definitely till the end of the upcoming 50 overs World Cup. লিটন কুমার দাস, নট নাজমুল হোসেন শান্ত, তিনি ক্যাপ্টেন হচ্ছেন এবং তারই ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও বিবেচনায় রয়েছে অনেকগুলো, মানে শান্ত কোথায় পিছিয়ে পড়লেন, মিরাজ কোথায় পিছিয়ে পড়লেন, কি কারণে নাজমুল হোসেন শান্তকেই ক্যাপ্টেন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডার, লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডার করছে। পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই 3 ক্যাপ্টেনের ফর্মুলায় যেতে চায় না, আবার বল বেস যে ভাগাভাগি ওখানটাও গুবলেট পাকাতে চায় না। এখন বাংলাদেশের রেড বলের ক্যাপ্টেনকে, টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত, এখন টেস্ট ক্যাপ্টেন তিনি, আবার তিনি হোয়াইট বলের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন হলেন, আবার হোয়াইট বলের টি20 ক্যাপ্টেন হয়ে গেলেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর নট থিঙ্কিং লাইক দ্যাট। তারা মনে করে যে হোয়াইট বলের জন্য, অর্থাৎ রঙিন পোশাকে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলে টি20 এন্ড ওয়ানডে, সেটার জন্য ক্যাপ্টেন যিনি হবেন একজনই হবেন, তিনি টেস্টের ক্যাপ্টেন হবেন না। সো ওই অপশনটা যদি আপনি বিবেচনা করেন, অলরেডি টি20 ক্যাপ্টেন হিসেবে তো লিটন কুমার দাস পারফর্ম করছেন, তার অধীনে বাংলাদেশ দল টি20তে অসাধারণ খেলেছে। সো যেহেতু হোয়াইট বলের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস সাকসেসফুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্যাপ্টেন্সিকে 2টা মডেলে ভাগ করতে চায়, হোয়াইট বল এন্ড রেড বল, সো অটোমেটিকলি টি20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ওয়ানডে ক্যাপ্টেন্সির বিবেচনায় এগিয়ে যান, তিনি এটার দাবিদার হয়ে ওঠেন। পয়েন্ট নাম্বার 2, নাজমুল হোসেন শান্ত কেন লিটন কুমার দাসের থেকে পিছিয়ে পড়েছেন, এইটা আরো ভয়াবহ একটা রিজন। ভয়াবহ না, খুব লজিক্যাল একটা রিজন। ভয়াবহ শব্দটার মধ্যে কেমন যেন ভয়, ত্রাস এইসব কাজ করে। বাংলাদেশ দল যে এই যে ওডিআই র্যাঙ্কিং এ পিছিয়ে পড়লো, বাংলাদেশ দল বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা, এইরকম ডিসকাশন যখন চলছিল, বাংলাদেশের পিছিয়ে পড়ার পেছনের রিজন, বিহাইন্ড দ্য কারণ ছিল সবচেয়ে বড় যেটা, নাজমুল শান্তর অধীনে বাংলাদেশ যখন ওয়ানডে খেলছিল ধারাবাহিক ব্যর্থ ছিল বাংলাদেশ দল, তার ক্যাপ্টেন্সির আন্ডারেই বাংলাদেশ দলের বিশ্বকাপ ঝুঁকিতে পড়েছে। নাজমুল শান্তর কোয়ালিটি, ক্যাপ্টেন্সির থিঙ্কিং কোনো কিছু নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু আমি শুধু বলছি স্ট্যাটের কথা, যে যেই ক্যাপ্টেনের আন্ডারে বাংলাদেশ দল ঝুঁকিতে পড়লো, যে ক্যাপ্টেনের আন্ডারে বাংলাদেশের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যাচ্ছিল অলমোস্ট, মেহেদী হাসান মিরাজ টানা 4-5টা সিরিজ জিতিয়ে বাংলাদেশকে একটা অবস্থায় রিকভারি করেছেন। বাট নাজমুল শান্তর কারণেই তো, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতেই তো বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। এখন আবার আপনি মিরাজকে সরিয়ে শান্তকে দিচ্ছেন ক্যাপ্টেন্সি, যার কারণে পিছিয়ে পড়েছে, এবং পিছিয়ে পড়ার কারণে মিরাজকে দিলেন, মিরাজ এগিয়ে নিয়ে আসলো, এগিয়ে নেওয়ার পর মিরাজকে সরিয়ে আবার শান্তকে দিচ্ছেন। তো এটা লজিক্যালি আসলে লজিক্যাল একটা পয়েন্ট ক্রিয়েট করে। নাজমুল শান্তর বাদ পড়ার ক্ষেত্রে বা ওয়ানডে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে নাজমুল শান্তকে বিবেচনা না করার ক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম লজিকস। এটা অন্যতম আরেকটা কারণ। ওই হোয়াইট বল রেড বলের হিসাব তো রয়েছে, বাট নাজমুল শান্ত যদি তার প্রিভিয়াস টেনিউরে ওয়ানডে ক্যাপ্টেন্সিতে বাংলাদেশকে 7 বা 6 নম্বরে নিয়ে আসতে পারতেন, সিগনিফিকেন্ট কিছু জয় উপহার দিতে পারতেন অ্যাজ দ্য ক্যাপ্টেন, তাহলে হয়তো নাজমুল শান্তর ব্যাপারটা অনেক বেশি স্ট্রেংথ পেত টু বি কনসিডার্ড অ্যাজ দ্য আপকামিং ওডিআই ক্যাপ্টেন রিপ্লেসিং মেহেদী হাসান মিরাজ। সেটা হয় নাই কারণ শান্তর ইতিহাস, অতীত, পারফরম্যান্স এন্ড দ্য স্ট্যাটিস্টিক্স অ্যাজ দ্য ক্যাপ্টেন। সো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, এটা আমার কাছে
খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। কেন মনে হয়েছে? দেখুন, MS ধোনি যখন ভারতের ক্যাপ্টেন ছিলেন, অথবা ক্যাপ্টেন না থেকেও যখন ক্যাপ্টেন্সি করেছেন কাইন্ড অফ, MS ধোনির সবচেয়ে বড় সুবিধার জায়গাটা কি ছিল জানেন? স্ট্যাম্পের পেছনে তার যে রোল, উইকেট কিপার, হি ক্যান রিড দ্য হোল গেম, হি ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য ব্যাটার এন্ড ডেফিনেটলি দ্য ফিলোসফি অফ আ পার্টিকুলার বোলার, যে তার দলের। সো এই যে উইকেট কিপার হিসেবে লিটন কুমার দাসের এক্সপেরিয়েন্স এন্ড থিঙ্কিং, যেটা আসলে তিনি যদি ক্যাপ্টেন হয়ে ওই রোলটা প্লে করেন আরো বেশি সিগনিফিকেন্ট হতে পারে, সেই পয়েন্টটাকে অনেক বেশি সিরিয়াসলি কনসিডার করা হয়েছে। আপনি যখন ফিল্ডের কোন একটা পার্টিকুলার পয়েন্টে, সেটা পয়েন্ট হইতে পারে, সেটা মিড অফ মিড অন হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, হ্যাঁ, ফিল্ডিং করছেন, আপনার জন্য অনেক ক্ষেত্রেই উইকেট কি অ্যাটিটিউড করছে, ব্যাটার কোন জায়গায় ফেভার পাচ্ছে, বোলার কোন জায়গায় ডিসফেভারে রয়েছে, গেমটাকে রিড করতে অনেকটা ডিফিকাল্টিস ক্রিয়েট হয়। বাট হোয়েনেভার ইউ আর দ্য ক্যাপ্টেন, ইউ আর দ্য ডিসিশন মেকার, ইউ আর কলিং ইউর বোলার্স টু বল, এবং আপনি নিজেই ওই পুরো ম্যাচটাকে রিড করতে পারছেন বিহাইন্ড দ্য উইকেট, ওইখানে আসলে রোলটা ডিফারেন্ট হয়ে যায়। ওই যে রোলটা ক্যাপ্টেন এবং উইকেট কিপার এট দ্য সেম টাইম, এই যে রোলটা প্লে করার একটা সুযোগ লিটন কুমার দাসের রয়েছে, এবং লিটন কুমার দাস নট বিং অ্যাজ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন না হয়েও বিভিন্ন সময় তার বিভিন্ন ছোট ছোট ইনপুটের মাধ্যমে বাংলাদেশ দলের ফেভারে মোমেন্টাম আনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। প্রিভিয়াসলি আপনার স্ট্যাম্প মাইকের বিভিন্ন কথাগুলো যদি জাস্ট একটু নোটিস করার চেষ্টা করেন, সো কিপার হিসেবে যিনি এই কাজটা করছেন, ক্যাপ্টেন কিপার হিসেবে তো তিনি এই কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট যে ব্যাপারটাকে মাথায় রাখা হয়েছে। এন্ড তাহিদ হৃদয় ইজ গোয়িং টু বি দ্য ভাইস ক্যাপ্টেন অফ হোয়াইট বলস আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ লিটন কুমার দাস। সো ওভারঅল যদি আমি লং ডিসকাশন শর্ট করি, মেহেদী হাসান মিরাজের এক্সিট প্ল্যান ডান। পরের ওয়ানডে সিরিজে নতুন ক্যাপ্টেন বাংলাদেশ পাচ্ছে, নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস। শান্তকে কনসিডার করা হয়নি তার পাস্টের জন্য, হোয়াইট বল রেড বলের হিসাবের জন্য। লিটন কুমার দাসের কান্দে বিশ্বকাপের বোঝা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।